এই মুহূর্তে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, বলা ভালো একটি মানুষকে নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বর্তমানে যা পরিস্থিতি দাদা, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস ইন্দিরা গান্ধীর কথা তুলে ধরছে, টুইট করছে, ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় এরকম মন্তব্য আমরা পাচ্ছি, এবং কোথাও গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বারংবার তুলনা করা হচ্ছে। কেন এই পরিস্থিতিতে এরকম একটা আলোচনা কেন হচ্ছে বলে মনে করছেন? সেটা তো কংগ্রেস বলতে পারবে। এখন অবধি এন্টায়ার অপারেশন সিঁদুরের পুরো এখন তো ইটস অনগোয়িং। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের কাছে কি এমন ঘটনা আছে, কংগ্রেস কেন এখন দাঁড়িয়ে বলছে পার্লামেন্ট সেশন ডাকা হোক? অপারেশন যেখানে একটা মিলিটারি অপারেশন যেখানে অনগোয়িং আছে, যেখানে মিলিটারি ডিসক্লোজ করতে চায় না, এটা তো যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন এবং লেখাপড়া জানা যে কোনো ডিফেন্স পার্সোনালকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, যখন একটা অপারেশন অনগোয়িং হয় তখন ডিফেন্সও তার ডিটেলস দিতে চায় না। তো তাহলে পরে রাজনৈতিক দলেরা কেন যেতে, কাকে সাহায্য করার জন্য? আর হ্যাঁ, ইন্দিরা গান্ধী হওয়া তো সহজ নয়, তো আমরাও জানি। তো ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় বলেই তো 93,000 সেনা নিয়ে সারেন্ডার করা পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় জয় 1971-এর সিমলা চুক্তিতে ভারতবর্ষের হাতে ঠনঠন মদন গোপাল, কিচ্ছু পায়নি ভারতবর্ষ। 71-এর যুদ্ধের যে কথা বলা হচ্ছে, ইন্দিরা গান্ধীর খুব ভালো কথা আমরা জানি। তো পাকিস্তান দুটো টুকরো হয়েছিল, 50 বছর পরে পরিস্থিতিটা কি দাঁড়িয়ে আছে, বাংলাদেশ পাকিস্তানের কোলে গিয়ে বসেছে। 93,000 সেনাকে 3 বছর বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, তাদের অফিসারদেরকে সরকারি পয়সায় বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, অফিসারদেরকে দামি দামি মদ খাওয়ানো হয়েছিল। 54 জন ভারতীয় যুদ্ধবন্দী সেনাকে তার বদলে আনা যায়নি। ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয়। 9টা মিসাইল দাগিয়ে দিয়ে নরেন্দ্র মোদী অভিনন্দন বর্তমান, ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে নিয়ে এসেছিলেন। সরবজিৎ সিংকে মনমোহন সিং আনতে ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয়। ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয় বলেই তো 93,000 সেনা হাতে নিয়েও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমস্যার সমাধান হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমস্যার সমাধান সেদিনকে হয়নি কেন? যখন পাকিস্তান হেরে গেছিল, 93,000 সেনা হাতে ছিল। লাহোর অবধি মার্চ করে যাওয়ার পরেও সেই জায়গা ছেড়ে দেওয়া হলো কেন? বাংলাদেশে স্বাধীন করার পরে সেই রাষ্ট্রে আর্মি রেখে দেওয়া হলো না কেন? এই জবাবগুলো ইন্দিরা গান্ধী হওয়া তো সহজ নয়। ইন্দিরা গান্ধী 71-এর যুদ্ধের পরে যখন সিমলা চুক্তিটা হাতে নিয়ে যারা কথা বলছেন তারা কথা বলবেন। আমরা কোনোদিন রাজনীতি করতে চাইনি, কারণ সেদিন 71-এ অপোজিশন লিডার ছিলেন অটল বিহারী বাজপেয়ী, একেবারে পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। একটি শব্দ কোনোদিন সরকারের বিপক্ষে বা কোনো রকম জায়গায় সরকার কোনো রকম ইয়েতে পড়ে তার কোনোদিন কোনো প্রচেষ্টা অটল বিহারী বাজপেয়ীজি করেননি। সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়ে গেছিলেন। আজকের অপোজিশন লিডারটা কে? তারা মুখে একরকম বলছে, কাজে একরকম করছে। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে, ভিডিও নিয়ে আজকে পাকিস্তান প্রেস কনফারেন্স করছে। লজ্জা করে না? হ্যাঁ, ইন্দিরা গান্ধী হওয়া তো সহজ নয়, কারণ ইন্দিরা গান্ধীর বংশধরই তো রাহুল গান্ধী। তো অবশ্যই ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয়। তো তাই জন্য 47-এ যে বামপন্থীরা পাকিস্তানের পক্ষে ছিল, 62-তে চীনের পক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, 18 টুকরো করে ভারতবর্ষে 18টি রাষ্ট্রে বিভাজিত করে স্বাধীনতা দেওয়ার কথা বলেছিল, যারা ভারতীয় সেনাবাহিনীকে রক্ত দিতে চায়নি, ইমার্জেন্সিকে যারা সাপোর্ট করেছিল, তারা এখন ইন্দিরা গান্ধীর গুণগান গাইছে। যারা কখনো ইন্দিরা গান্ধীর, এবং খুব আশ্চর্যভাবে দেখতে গেলে পরে ইন্দিরা গান্ধী কোনোদিন ইমার্জেন্সিতে তাদেরকে অ্যারেস্ট করেনি। জ্যোতিবাবুর অ্যারেস্ট হননি কমিউনিস্ট পার্টির নেতারা। কারা অ্যারেস্ট হয়েছিলেন তার খবরের কাগজে পাতাগুলো এখনো আছে, সোশ্যাল ইন্টারনেট ঘাঁটলে পেয়ে যাবে সমস্ত। তো ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে কি তুলনা করতে চাইছে আমি জানি না, কেন এটা করতে চাইছে, কি কারণে তুলনা করতে চাইছে, কেন রাজনীতিটা আসছে, এটা তারাই ভালো করে ব্যাখ্যা করে বলতে পারবে। তবে শশী থারুর থেকে আরম্ভ করে কংগ্রেসের বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতা, তারাও তো কংগ্রেসের, তারা তো এই তুলনা করছে না। কিন্তু কংগ্রেসেরা তখনই ইন্দিরা গান্ধীর নামটা তুলে এনেছে যখন রাহুল গান্ধীর নাম নিয়ে প্রেস কনফারেন্স করছে পাকিস্তান, যখন কর্ণাটকের থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার ছোট বড় মেজো সেজো খোকা নেতাদের বক্তব্য নিয়ে প্রেস কনফারেন্স করছে পাকিস্তান, যে ভারতবর্ষের লোকজনদেরকে নাকি মারধর করছে, এই ধরনের কথা বলছে।
এবং পাকিস্তানের চ্যানেলে আলোচনা হয়েছে যে কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং কমিউনিস্ট পার্টি হচ্ছে পাকিস্তানের বন্ধু। এবং দাদা আমি এই জায়গাটাতেই আসতে চাইছি, আমরা যেখানে দেখছি যে আপনি বললেন যে কংগ্রেস পোস্ট করছে কিছু অংশের মানুষ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরও কিছু অংশের মানুষ সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন একেবারে ইন্দিরা গান্ধী হওয়া সহজ না। উল্টো দিকে শতরূপ ঘোষ বলছে যে কংগ্রেসকে দেখে রাজনীতি করা শিখেছিলাম বা রাজনীতি করব ভেবেছিলাম শুভেন্দু অধিকারীকে উত্তর দেওয়ার ক্ষেত্রে। তো এখন তৃণমূল কংগ্রেস এবং বাম দুই পক্ষের মুখেই কংগ্রেসের নাম বারবার উঠে আসছে। তো তিনজনেরই তো নাম নেওয়া হয়েছে, পাকিস্তান তো তিনজনের নাম নিয়ে তাদের চ্যানেলে আলোচনা করেছে, তাদের হোমরা চোমরারা আলোচনা করেছে যে মমতা ব্যানার্জি কমিউনিস্ট এবং কংগ্রেস হচ্ছে তাদের বন্ধু, সে ভিডিও তো আছে। সেটা নিয়ে মোহাম্মদ সেলিম বা মমতা ব্যানার্জি বা রাহুল গান্ধীরা মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা পাকিস্তান এম্বাসি দিল্লিতে গিয়ে ঘেরাও করে কি বলেছেন যে কেন আমাদের সম্বন্ধে এরকম কথা বলা হচ্ছে, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষের পক্ষে থাকবো। এবং এখন অপোজিশন পার্লামেন্ট সেশন ডেকে সমস্ত কিছু জানতে চাইছে কাকে সাহায্য করার জন্য। কি এমন ঘটনা ঘটলো যে পাকিস্তানকে একদম সাদা ঝান্ডা দেখিয়ে সিজফায়ার ভিক্ষা চাইতে হলো? কিছু ঘটনা ঘটেছে বলেই পাকিস্তান সিজফায়ার চেয়েছে, পাকিস্তান চেয়েছে, আমরা চাইনি। এবং ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড রেগুলেশনস অনুসারে যদি কেউ সিজফায়ার চায় তখন সিজফায়ারটা নিঃশর্ত হতে হয়। যারা ইন্টারন্যাশনাল লজ নিয়ে, রেগুলেশনস নিয়ে পড়াশুনো করেছেন তারা জানেন ওখানে এই পাড়ার কাউন্সিলরের রাজনীতি, শতরূপ ঘোষের মুখে দুমুখে মিথ্যা কথা বলার রাজনীতিটা চলে না, বা কুণাল ঘোষের মিথ্যা কথা বলার রাজনীতিটা চলে না। কিন্তু দাদা আমরা তো তারপরেও দেখছি যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারত সরকারের পাশে থাকার কথা বা এই ধরনের কথা বলেছিল। দুনৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করছে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার লাস্ট রাত্রিবেলা 11:30টার প্রেস কনফারেন্সে তিনি ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদেরকে ডাক দিয়েছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো মমতা ব্যানার্জি সামলাতে পারবে তো? মমতা ব্যানার্জি নিজে নিজের বিপদের দিন গুনছে। যে ফ্র্যাঙ্কেনস্টাইনটা মমতা ব্যানার্জি তৈরি করছেন বলে বারবার করে আমরা বলেছিলাম যে এই ফ্র্যাঙ্কেনস্টাইনটা তৈরি করবেন না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর নজর দিন। এই কওমি শিক্ষা, যে কথা এখানে দাঁড়িয়ে একটা মাদ্রাসা ছাপ একটা লোক বলে এই সন্তোষপুর আখড়ার এই জালসাগুলোতে বলা হয়, সেই একই কথা আসিম মুনির একটা জেনারেল হয়ে পাকিস্তানের বলছে যে পাকিস্তানের ভিত্তি কলমার ওপর ভিত্তি করে পাকিস্তানের সৃষ্টি হয়েছে এবং হিন্দুরা আমাদের লোক নয়, তাই জন্য আমরা আলাদা রাষ্ট্র নিয়েছি। এবং একথা অস্বীকার তো করা যাবে না, 46-এ প্রত্যেকটা মুসলিম রিজার্ভ কনস্টিটুয়েন্সিতে মুসলিম লীগ জিতেছিল, কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের ক্যান্ডিডেটসদের জমানত বাজেয়াপ্ত হয়েছিল, কোথাও জিততে পারেনি। জিন্না বম্বে থেকে জিতেছিলেন, কোনো সিন্ধ, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান থেকে জেতেননি বা ইস্ট বেঙ্গল থেকে জেতেননি, বম্বে থেকে 55% ভোট নিয়ে জিতেছিলেন, 55% মুসলিম ভোটস পেয়ে। সর্দার প্যাটেল এই কারণেই প্রশ্ন করেছিলেন যে 14ই আগস্টে যারা 46-এ পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা 14ই আগস্ট রাত 12টা বাজার পরে দেশভক্ত ভারতীয় কি করে হয়ে গেল। 55% মুসলমান যারা ভোট দিয়েছিল জিন্নাকে, সেই 55% বম্বে ছেড়ে চলে গেছে কি বম্বে প্রভিন্স, অর্থাৎ গুজরাট এবং মহারাষ্ট্র খানিকটা অংশ মিলিয়ে তৎকালীন বম্বে প্রভিন্স ছিল, যায়নি তো। তো সে প্রশ্ন সেদিনও ছিল, সে প্রশ্ন এখনো আছে, তাই জন্যই শাহবাজ শরীফ সেই ডাকটা দিতে পেরেছে। তাই জন্যেই কয়েক কোটি ভারতবর্ষে যারা আছেন তাদের মধ্যে কতজনকে আপনি দেখেছেন অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে আনন্দ করতে? কতজনকে দেখেছেন পাকিস্তানের পতাকা রাস্তায় নিজে হাতে পুঁতে সেটা দিয়ে থুতু ফেলতে পাড়াতে? ভারতবর্ষে পাকিস্তানের পতাকা লাগানো হবে, তাতে থুতু ফেলা হোক, ঝেঁটা হোক, হাগা হোক, মোতা হোক, তাতে কার কি অসুবিধা? কার অনুভূতিতে আঘাত লাগছে? কেন? কারা পতাকা তুলে দিচ্ছে? পুলিশ কেন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে? যে আপনি উস্কানি দিচ্ছেন? ভারতবর্ষে কে উস্কানি পাবে পাকিস্তানের পতাকায়? এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি প্রশাসনকে দিতে হবে না? তার মানে কি ববি হাকিম মিনি পাকিস্তান যেটা বলেছিল সেটা সত্যি কথা? এর জবাব ববি হাকিমকে আর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আর রইল কথা আমাদের কথা, পাকিস্তান এমনি এমনি করেনি, ক্রমশ প্রকাশ্য মিটিং চলছে। আমেরিকা কোন প্লেন নিয়ে পৌঁছেছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবরটা কি আছে? এসব চারগাছাই যাদবপুরের গাঁজা ফোকাম
এইসব কাশ্মীর মাঙে আজাদিদেরকে তাদেরকে এখন সব কথা বলার সময় আসেনি, যথাসময় সরকার সব কিছু বলবে।